আচ্ছা, তোমরা দেখো, আচ্ছা, যেটা যেটা বললাম ডেটা হায়ারার্কি, ডেটাবেস থেকে শুরু করে ফাইল, রেকর্ড, ফিল্ড, বাইট, বিটের যে ধারাবাহিক সংগঠনটা, ওইটাকে বলা হচ্ছে তোমাদের ডেটা হায়ারার্কি। তো ডেটা হায়ারার্কির মধ্যে সব থেকে ছোট যে বিষয়টা ওইটা হচ্ছে বিট, ঠিক আছে, তারপর বাইট, তারপরে ফিল্ড, রেকর্ড, ফাইল, ডেটাবেজ। তো আমরা তো জানি বিট হচ্ছে 0 আর 1 কে আমরা বিট বলি, এবং এরকম যখন 8টা বিট হয়, 8টা বিটকে তখন আমরা 1 বাইট বলতে পারবো, ঠিক আছে। তারপর হচ্ছে ওই যে ওই বাইট গুলো দিয়ে আমরা কোনো কোনো একটা অক্ষরকে ডিফাইন করব, এবং অনেকগুলো অক্ষর দিয়ে আমরা একটা ফিল্ড গঠন করতে পারবো, ঠিক আছে। আবার অনেকগুলো পরস্পর সম্পর্কযুক্ত অনেকগুলো ফিল্ড নিয়ে গঠিত হবে একটা রেকর্ড, ঠিক আছে। অনেকগুলো রেকর্ড নিয়ে তারপর হচ্ছে ফাইল, তারপর অনেকগুলো ফাইল নিয়ে একটা ডেটাবেস তৈরি হবে। তো ডেটাবেস শব্দটার অর্থটা এখানে দেখো, ডেটা শব্দের অর্থ উপাত্ত, আর বেস শব্দের অর্থ ঘাঁটি বা সমাবেশ। তার মানে উপাত্তের একটা সমাবেশ, ডেটাবেস কি বলতেছি, উপাত্তের একটা সমাবেশ, ঠিক আছে। আর একটা এখানে বলা আছে অনেকগুলো ডেটাবেসকে একত্রে ডেটা ব্যাংক বলে, ঠিক আছে। ডেটাবেসের বৈশিষ্ট্য আছে এই যে, এগুলো বিস্তারিত জিনিসগুলো তোমরা একটু পড়ার সময় একবার করে পড়ে নিও, এগুলা অত বেশি গুরুত্বপূর্ণ না, এগুলো থেকে এমসিকিউ আসতে পারে, একবার করে পড়ে নিলেই হবে। ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমটা তোমরা দেখো, ডিবিএমএস এর পুনরূপ হচ্ছে ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম, ঠিক আছে। আর ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমের যে আমরা যে সফটওয়্যার গুলো ইউজ করি ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমের কাজগুলো করে থাকি, সেই সফটওয়্যার গুলোর এখানে নাম দেওয়া আছে, যেমন মাইক্রোসফট এক্সেস, মাই এসকিউএল, এসকিউএল লাইট, মাইক্রোসফট এসকিউএল সার্ভার, ওরাকল, সাইবেস, ডিবেস, ফক্স প্রো, আইবিএম, ডিবি2। এই যে ম্যানেজমেন্ট ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমের যে সফটওয়্যার গুলো আছে এগুলোর নামগুলো একটু দেখে রাখতে হবে। তারপরে প্রতিটি ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমের 4টি অত্যাবশ্যকীয় উপাদান আছে, ঠিক আছে। এটা একটু দেখে নাও। প্রতিটি ডেটাবেস ডিবিএমএস একটা মডেল, মানে এগুলো আমি দাগায় রাখছি যে মেইন কথাটা। তারপর ডিবিএমএস ডেটাবেসের প্রতিটি উপাত্তের কাঠামো নির্ধারণ করে, ঠিক আছে। আর ডিবিএমএস ডেটা কুয়েরি ল্যাঙ্গুয়েজের মাধ্যমে আমরা পুরো ডিবিএমএসটাকে আমরা কন্ট্রোল করতে পারি, ঠিক আছে। যেমন ডেটাবেস তৈরি, তথ্য সংরক্ষণ, প্রক্রিয়াকরণ, অনুসন্ধান, মানে সবগুলো কাজ আমরা কুয়েরি ল্যাঙ্গুয়েজের মাধ্যমে করে দিতে পারি, ঠিক আছে। আর একটা বিষয় হচ্ছে ট্রানজেকশন, ঠিক আছে। এর মাধ্যমে অনেক ব্যবহারকারী একই সময় ডেটাবেস ব্যবহার করতে পারে, এরকম একটা বিষয়। তবে ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমের যে ক্ষেত্র আছে, ক্ষেত্রগুলা একটু দেখে নিও। বিভিন্ন ক্ষেত্রে আমরা ব্যবহার করতে পারি: তথ্য ব্যবস্থাপনা, ব্যাংকিং, এয়ারলাইন্স, শিক্ষা প্রতিষ্ঠান, টেলিকমিউনিকেশন, অর্থ ব্যবস্থাপনা, উৎপাদন, এরকম দেয়া আছে, এগুলো একটু ভালোভাবে দেখে নিও। আর হচ্ছে ডিবিএমএস এর কাজ, ঠিক আছে। ডিবিএমএস দিয়ে আমরা কি করি, ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম দিয়ে আমরা ডেটাবেস তৈরি করি, ঠিক আছে। তো ডেটাবেস তৈরি করার পর ওইখানের মধ্যে যদি কোনো ভুল জিনিস থাকে, ঠিক আছে, ওইটা আমরা সংশোধন করি, ডেটা এন্ট্রি করি। তারপরে ওইখান থেকে আমরা তথ্য নিয়ে বিভিন্ন ধরনের রিপোর্ট তৈরি করি, ঠিক আছে। আবার তথ্য আমাদের যেটা অপ্রয়োজনীয় তথ্য এটা মুছে ফেলি, ঠিক আছে। তারপর আমাদের তথ্যগুলোকে আমরা আরো সন্নিবেশিত করার জন্য আমরা বিভিন্ন ভাবে অ্যাসেন্ডিং ডিসেন্ডিং করে এই তথ্যগুলো সাজাই নেই। তারপর আমাদের তথ্যটা যাতে কারো কাছে সহজলভ্য না হয় এই জন্য আমরা সেটার প্রোটেকশনের ব্যবস্থা করি, অর্থাৎ নিরাপত্তা থাকে, ঠিক আছে। এটাই। আচ্ছা, তারপরে আসে রিলেশনাল ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম, ঠিক আছে। তো রিলেশনাল ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমের এই যে ধারণাটা দিয়েছে এডগার ফ্রাঙ্ক কট, ঠিক আছে, সর্বপ্রথম 1970 সালে রিলেশনাল ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম প্রবর্তন করেন, ঠিক আছে। আর এডগার ফ্রাঙ্ক কট ছিলেন একজন কম্পিউটার বিজ্ঞানী, ঠিক আছে। এটা একটু দেখে নিতে হবে। আচ্ছা, তারপর হচ্ছে রিলেশনাল ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমের জন্য আমাদের যে সফটওয়্যার গুলো প্রয়োজন সেগুলো দেয়া আছে: এমএস এক্সেস, মাইক্রোসফট এসকিউএল সার্ভার, তারপর হচ্ছে ডিবি2 আছে আইবিএম এর, তারপরে ওরাকল, ঠিক আছে। এরকম নামগুলো একটু দেখে নিবা। আর হচ্ছে তোমরা এই যে রিলেশনাল ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমের বৈশিষ্ট্যগুলো একটু দেখে নিও। তার মধ্যে একটা জিনিস হাইলাইট জিনিস, সেটা হচ্ছে আমরা এখানে এটা দিয়ে আমরা গ্রাফ তৈরি করতে পারি, ছবি সংযোজন করতে পারি, ঠিক আছে। তারপরে গাণিতিক যে যোগ বিয়োগের কাজ সাধারণ, ঠিক আছে, ওই যোগ বিয়োগের কাজগুলো আমরা এখান থেকে করে নিতে পারি। আচ্ছা, তারপরে দেখো কি ফিল্ড, ঠিক আছে। কি ফিল্ডটা হচ্ছে তোমাদের যে ফিল্ডের ভিত্তিতে কোনো টেবিল বা ফাইলের রেকর্ড গুলো আমরা শনাক্ত করতে পারি, ঠিক আছে, ওইটা হচ্ছে কি ফিল্ড।
তো আমাদের কি ফিল্ড হচ্ছে 3 প্রকারের, সেটা হচ্ছে প্রাইমারি কি, ফরেন কি, আর একটা হচ্ছে কম্পোজিট প্রাইমারি কি। ঠিক আছে, তো প্রাইমারি কিটা আমরা দেখি। এটা যার ডেটাগুলো অদ্বিতীয়, অর্থাৎ ফিল্ডের প্রতিটি ডেটা ভিন্ন হতে হবে। ঠিক আছে, ফিল্ডের কোনো ডেটা ফাঁকা থাকা যাবে না, এই বৈশিষ্ট্যগুলো একটু দেখে নেবা। প্রতিটি ডেটা ভিন্ন ভিন্ন হবে এবং ফিল্ডের কোনো ফাঁকা থাকতে পারবে না, এই ধরনের ফিল্ডকে প্রাইমারি কি বলে। ঠিক আছে, প্রাইমারি কির এই যে বৈশিষ্ট্য তিনটা, এই তিনটা একটু দেখে নেব। আচ্ছা, তোমরা দেখো এখানে রোল নাম্বারকে প্রাইমারি কি হিসেবে দিয়ে রাখছে, কারণ হচ্ছে দেখো প্রত্যেকের রোল নাম্বার গুলো কিন্তু আলাদা আলাদা। ঠিক আছে, আবার কোনোটা কিন্তু ফাঁকা থাকবে না, সবারই রোল নাম্বার থাকবে, এরকম একটা বিষয়। তারপর হচ্ছে কম্পোজিট প্রাইমারি কি। ঠিক আছে, দুই বা ততোধিক ফিল্ডের সমন্বয়ে গঠিত প্রাইমারি কি কে কম্পোজিট প্রাইমারি কি বলা হয়। তো এই জিনিসটা তোমরা এইভাবে দেখো টেবিলটার মধ্যে, রোল 501, ঠিক আছে, রোল 501, আবার রোল 501 আসছে। ঠিক আছে, কিন্তু রোল 501 একই জনের তো আর, মানে দুইজনকার তো একই রোল হবে না। ঠিক আছে, তো রোল 501 এর 2009 সালে একজনকার 501 রোল ছিল, আবার 2010 সালে আরেকজনকার 501 রোল ছিল। ঠিক আছে, তার মানে হচ্ছে এই যে এই দুইটা দুইটা মিলে হচ্ছে কম্পোজিট প্রাইমারি কি। আর কম্পোজিট প্রাইমারি কির বৈশিষ্ট্য হচ্ছে এদের মধ্যে যে দুইটা ডাটা আছে, ঠিক আছে, দুইটা ডাটার মধ্যে মানে কখনো রিপিট হবে না। দেখো এখানে 501 আছে, 501 আছে, কিন্তু ওইখানে 2009 ছিল, এখানে 2010 হয়ে গেছে। তার মানে এই দুইটার মধ্যে পার্থক্য এরকম থাকবে। ঠিক আছে, দুইটা একেবারে একই হতে পারবে না। তারপর হচ্ছে ফরেন কি। ঠিক আছে, কোন একটা টেবিলের একটা যদি কি অন্য একটা টেবিলের প্রাইমারি কির সাথে মিলে যায় তাকে বলা হয় ফরেন কি। ঠিক আছে, ফরেন কির ধারণাটা এরকমই। তো ফরেন কির মধ্যে দুইটা টেবিল থাকে, একটা হচ্ছে প্যারেন্ট টেবিল আর একটা হচ্ছে চাইল্ড টেবিল। তো প্যারেন্ট টেবিল মানে প্রথমে যে টেবিলটা থাকে ওই টেবিলটা হচ্ছে প্যারেন্ট। ঠিক আছে, তারপরে এইটার যে কোনো একটা কি আর একটার যে প্রাইমারি কি রূপে কাজ করবে, ঠিক আছে, ওই জিনিসটাকে বলতেছি আমরা চাইল্ড টেবিল। ঠিক আছে, আর এটার মধ্যে যদি আমরা কোনো ডাটা এন্ট্রি করি, ডাটা এন্ট্রি করার ক্ষেত্রে এটার কিছু নিয়ম আছে। সেক্ষেত্রে হচ্ছে আমরা যদি চাইল্ড টেবিলে কোনো ডাটা এন্ট্রি করতে চাই, ঠিক আছে, ওই ডাটাটা যদি প্যারেন্টস টেবিলে না থাকে তাহলে ওই ডাটাটা আমরা কখনো চাইল্ড টেবিলে এন্ট্রি করতে পারবো না। এটাই একটা বিষয়। আচ্ছা, এই যে তোমরা এখানে একটা জিনিস দেখো, এখানে কিন্তু রোল নাম্বার 108 পর্যন্ত আছে। ঠিক আছে, কিন্তু এখানে আমরা 109 যদি এন্ট্রি করতে চাই তাহলে এটা এন্ট্রি হবে না, কারণ প্যারেন্ট যে টেবিল, ঠিক আছে, ওইটার মধ্যে কিন্তু এই ডাটাটা নাই। আচ্ছা, তারপর হচ্ছে ফিল্ড। ঠিক আছে, কয়েকটি অক্ষর নিয়ে আমরা ফিল্ড গঠন করতে পারি। ঠিক আছে, এই যে কলামটা, ঠিক আছে, এই কলামটার নাম হচ্ছে রোল। ঠিক আছে, এখানে সবার রোল গুলো থাকবে। ঠিক আছে, এইটা একটা ফিল্ড, রোলটা একটা ফিল্ড। তারপর হচ্ছে এখানে সবার নাম থাকবে, এটা হচ্ছে নেম, এটা একটা ফিল্ড। ঠিক আছে, এইভাবে এগুলো হচ্ছে ফিল্ড। এটা হচ্ছে কয়েকটি অক্ষর নিয়ে ফিল্ড গঠিত হয়। ঠিক আছে, আবার ফিল্ডের পর আসতেছে রেকর্ড। ফিল্ডের থেকে বড় জিনিস যেটা, ওটা হচ্ছে রেকর্ড। ঠিক আছে, কয়েকটা সম্পর্কযুক্ত যে ফিল্ড, এই ফিল্ড গুলো মিলে আবার রেকর্ড হয়। যখন তোমরা দেখো যে ক্লাসে একজনকার নাম হচ্ছে আয়েশা, ঠিক আছে, তার রোল 1, সে, তারপর তার গ্রুপ হচ্ছে বিজনেস স্টাডিজ এবং সে 11-এ পড়ে। ঠিক আছে, এই যে বিষয়গুলা, এই যে একজনকার একটা বিস্তারিত তথ্য দিয়ে আমরা দেখলাম, এটা হচ্ছে একটা রেকর্ড। তারপরে তোমরা দেখো রেকর্ডকে আবার দুই ভাগে ভাগ করা যায়, স্থির দৈর্ঘ্য রেকর্ড, পরিবর্তনশীল দৈর্ঘ্য রেকর্ড। তারপরে টেবিল বা ফাইল। ঠিক আছে, রেকর্ডের পর আসে আমাদের ফাইল। ঠিক আছে, ফাইলটা কেমন, পরস্পর সম্পর্কযুক্ত কয়েকটা রেকর্ড যখন আমরা একখানে করব তখন একটা আমাদের ফাইল তৈরি হয়ে যাবে। যেমন আমরা এই যে পুরো টেবিলটা, এটাকে আমরা একটা ফাইল বলতে পারি। ঠিক আছে, আর টেবিলের মধ্যে এই যে এই জিনিসটা কিন্তু রেকর্ড। তারপর হচ্ছে ডেটা সংগঠনের মডেল। ঠিক আছে, কয়েকটা মডেল আছে, এগুলো আমরা একটু দেখি। সরল সংগঠন বা লিস্ট স্ট্রাকচার মডেল। ঠিক আছে, একটি মাত্র ডেটা টেবিল যেটাতে থাকে ওইটাকে আমরা বলতে পারবো সরল সংগঠন বা লিস্ট স্ট্রাকচার মডেল। যেমন এখানে একটা টেবিল আছে, এটাকে আমরা সরল বলতে পারবো। তারপর হচ্ছে হায়ারার্কিয়াল বা শাখা প্রশাখা থাকবে। ঠিক আছে, দেখো এই যে শাখা প্রশাখার মতো আছে, এটাকে বলা হচ্ছে হায়ারার্কিয়াল, এবং হায়ারার্কিয়ালের যে সর্বোচ্চ যে ডেটাবেসটা থাকবে ওইটাকে বলা হচ্ছে রুট।
ঠিক আছে। তারপর হচ্ছে নেটওয়ার্ক স্ট্রাকচার মডেল। ঠিক আছে, এখানে কয়েকটা টেবিল থাকবে এবং কয়েকটা টেবিলের মধ্যে আবার সম্পর্ক থাকবে। ঠিক আছে, যেমন এখানে একটু উদাহরণ দিয়ে বোঝানো হয়েছে, সেটা হচ্ছে বিভাগ এখানে আছে এ বি সি এবং প্রত্যেকটা বিভাগের জন্য শিক্ষক আছেন, এখানে 3 জন, এখানে 3 জন, এখানে 2 জন। ঠিক আছে, আবার শিক্ষকগুলো আবার ক্লাস 1 2 3 ক্লাস আছে। ঠিক আছে, আবার শিক্ষকগুলো প্রত্যেকটা আলাদা আলাদা গ্রুপের শিক্ষক আবার ওই ক্লাসগুলোতে ক্লাস নিচ্ছেন। ঠিক আছে, তার মানে এই যে এই 3টা টেবিল, ঠিক আছে, এগুলোর মধ্যে কিন্তু পারস্পরিক সম্পর্ক আছে। এই জন্য এটাকে বলা হচ্ছে নেটওয়ার্ক স্ট্রাকচার মডেল। আচ্ছা, আরেকটা হচ্ছে সম্পর্কযুক্ত বা রিলেশনাল ডেটাবেজ স্ট্রাকচার মডেল। ঠিক আছে, এই মডেলে একটি কমন ফিল্ডের মাধ্যমে টেবিলগুলো রেকর্ডের মধ্যে সম্পর্ক বজায় থাকে। যেমন এখানে আমরা একটা আলাদা টেবিল তৈরি করছি, এই টেবিলটার মধ্যে ছিল হিসাব নম্বর। ঠিক আছে, আবার এই হিসাব নম্বরটাকে আমরা আর একটা প্রাইমারি কি ধরে আর একটা টেবিল গঠন করে ফেলতে পারবো, যে হিসাব নম্বর এততে টাকার পরিমাণ কত। ঠিক আছে, এগুলো হচ্ছে সম্পর্কযুক্ত বা রিলেশনাল ডেটাবেস স্ট্রাকচার মডেল। তারপরে আসবে আমাদের ডেটাবেজ আমরা কিভাবে তৈরি করব। ঠিক আছে, ডেটাবেজ তৈরি করার জন্য আমরা জনপ্রিয় যে সফটওয়্যার যেটা আছে মাইক্রোসফট অফিস এক্সেস 2007, এটা আমরা ইউজ করব। আচ্ছা, এখন আমরা ডেটাবেজের ডেটা টাইপ গুলো একটু দেখি। তো ডেটা টাইপের মধ্যে আছে টেক্সট, নিউমেরিক, লজিক্যাল, ডেট অবলিক টাইম, মেমো, ফ্লোট, কারেন্সি, ওয়েলি অবজেক্ট, হাইপারলিংক, লুকআপ, ওয়াইজার্ট। এগুলোর কোনটার কাজ কি, এগুলো আমরা বিস্তারিত ভাবে একটু পড়বো এখন। আচ্ছা, তো দেখো, তো ডেটা টাইপের মধ্যে দেখো এখানে হচ্ছে টেক্সট। ঠিক আছে, তো টেক্সট ফিল্ডে অক্ষর বা সংখ্যা চিহ্ন আমরা এগুলো লিখতে পারবো এবং এই ফিল্ডে আমরা সর্বোচ্চ 255টি বর্ণ বা মানে টেক্সট আর কি 55টা বর্ণ বা অক্ষর আমরা এগুলো লিখতে পারবো। তারপর হচ্ছে নাম্বার, এটা আমরা ইউজ করি যখন আমাদের কোনো গাণিতিক অপারেশন থাকে, অর্থাৎ গাণিতিক যদি আমরা কোনো এক্সপ্রেশন লিখি সেক্ষেত্রে আমরা এই নাম্বারটা ইউজ করি। তারপর হচ্ছে লজিক্যাল। ঠিক আছে, লজিক্যাল মানে হচ্ছে তোমাদের মানে দুইটা জিনিসের ভিতর কম্পেয়ার করবে, যেমন ইয়েস অর নো, ট্রু অর ফলস, অন অফ। ঠিক আছে, এই বিষয়গুলো যখন আসবে তখন আসবে লজিক্যাল ডেটা টাইপ। ঠিক আছে, তারপর হচ্ছে ডেট অবলিক টাইম। ডেট অবলিক টাইম আমরা তখন ইউজ করব যখন আমাদের ডেট আর টাইম লেখার প্রয়োজন পড়বে। ঠিক আছে, যেমন কোন একটা টাইম লেখার প্রয়োজন হলো তখন আমাদের সেখানে আবার ডেট অবলিক টাইম উল্লেখ করতে হবে, অথবা কারো জন্ম তারিখ, মানে এরকম যে জিনিসগুলো আছে, ঠিক আছে, ডেট টাইম রিলেটেড, তখন আমরা ডেট টাইমটা আমাদেরকে ইউজ করতে হবে। তারপর হচ্ছে মিমো। মিমোটা আমরা ইউজ করি যখন আমরা টেবিলের মধ্যে কোনো একটা জিনিসের ব্যাখ্যা দিব। ঠিক আছে, এই যে ব্যাখ্যাটা যখন আমরা দিব তখন আমরা এই মেমো ডেটা টাইপ ইউজ করব। তারপর হচ্ছে ফ্লোট। ফ্লোট হচ্ছে আমরা যে দশমিক যে সংখ্যাগুলো, ঠিক আছে, দশমিক সংখ্যাগুলো লেখার ক্ষেত্রে আমরা ফ্লোট ইউজ করব। আর কারেন্সি ইউজ করব হচ্ছে মুদ্রা বা টাকার ক্ষেত্রে। ঠিক আছে, এগুলো কিন্তু গুরুত্বপূর্ণ ডেটা টাইপ গুলো, কোনটা কোন ক্ষেত্রে ব্যবহার করি। তারপর হচ্ছে ওয়েলি অবজেক্ট। ওয়েলি অবজেক্টে আমরা এই যে ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমের সফটওয়্যারের মধ্যে আমরা এমএস ওয়ার্ডের কোনো একটা ফাইল বা এমএস এক্সেল বা ফটোশপ ইত্যাদির কোনো একটা অবজেক্ট, ঠিক আছে, আমরা এখানে যদি ওই জায়গাটায় যদি আমরা যদি ওই জায়গায় বসাতে চাই সেক্ষেত্রে আমাদেরকে ওয়েলি অবজেক্ট অবশ্যই লাগবে। ঠিক আছে, ঠিক আছে, তারপর হচ্ছে হাইপারলিংক। হাইপারলিংক আমরা যেমন অন্য একটা অ্যাপস এর সাথেও করতে পারি, অথবা ইন্টারনেটের কোনো একটা ওয়েব অ্যাড্রেসের সাথেও আমরা কিন্তু হাইপারলিংকটা করে দিতে পারি। ঠিক আছে, সেক্ষেত্রে আমরা ইউজ করব হাইপারলিংক ডেটা টাইপ। তারপর হচ্ছে লুকআপ ওয়াইজার্ট। ঠিক আছে, লিস্ট বক্স বা কম্বো বক্স ব্যবহার করে কোনো লিস্ট বা টেবিল থেকে যে কোনো মান সংযোজনের জন্য ওই ফিল্ডের টাইপ লুকআপ ওয়াইজার্ট নির্বাচন করতে হবে। ঠিক আছে, এগুলোর বিস্তারিত আছে প্র্যাকটিক্যালে। আচ্ছা, এখানে কয়েকটা ফিল্ড নেম আর ডেটা টাইপ দেওয়া আছে, যেমন রোল। রোলটা আমাদের অবশ্যই সংখ্যা হবে, এই জন্য আমরা এখানে নাম্বার দিব। তারপরে নাম, ফাদার্স নাম, মাদার্স। ঠিক আছে, এগুলোর ক্ষেত্রে আমাদের সবগুলোর ক্ষেত্রে আমরা টেক্সট ইউজ করব, কিন্তু অ্যাড্রেসটা কিন্তু আমাদের একটু বিস্তারিত ভাবে লিখতে হবে, এই জন্য এখানে আমরা মিমো ইউজ করছি। দেখো, তারপর হচ্ছে ডেট অফ বার্থ। এটা কিন্তু আমাদেরকে টাইম থাকবে, সময় থাকবে, মাস থাকবে, এই জন্য আমাদের এখানে ডেট অবলিক টাইম ইউজ করছি আমরা। তারপর হচ্ছে জিপিএ। ঠিক আছে, জিপিএটা তো অবশ্যই একটা নাম্বার। তারপর সেশন, ঠিক আছে, এইটাও কিন্তু ডেট অবলিক টাইম। তারপর পাসিং ইয়ার, এটাও ডেট অবলিক টাইম। তারপর হচ্ছে মোবাইল নাম্বার। মোবাইল নাম্বারটা আমরা টেক্সট বা নাম্বার যে কোনোটাতেই লিখতে পারি, সমস্যা নেই। আচ্ছা,
তারপর হচ্ছে কোয়েরি, ঠিক আছে। তো কোয়েরিটা কি? কোয়েরিটার মাধ্যমে আমরা কোনো একটা টেবিলের, ঠিক আছে, ডেটাগুলো আমরা মাইক্রোফোনগুলো আমরা মিউট করি সবাই। আচ্ছা, তো কোয়েরির সাহায্যে নির্দিষ্ট ফিল্ডের ডেটা, নির্দিষ্ট গ্রুপের ডেটা, নির্দিষ্ট শর্ত সাপেক্ষে ডেটা আমরা প্রদর্শন করতে পারি, ঠিক আছে। তো কোয়েরিটা সম্পর্কে আমরা একটু দেখব, ঠিক আছে। কোয়েরির এখানে অনেকগুলো প্রকারভেদ দেয়া আছে। দেখো, সিলেক্ট কোয়েরি, প্যারামিটার, তারপরে ক্রস ট্যাব কোয়েরি, তারপরে অ্যাকশন কোয়েরির আবার ভাগ আছে, এগুলো আমরা একটু বিস্তারিত পড়ে নিই। সিলেক্ট যে কোয়েরি, ঠিক আছে, এটা পুরো একটা টেবিলকে যখন আমরা সিলেক্ট করতে যাব, সেক্ষেত্রে আমাদের সিলেক্ট কোয়েরিটা ইউজ করতে হবে, ঠিক আছে। যেমন সিলেক্ট দিয়ে আমরা একটা স্টার ইউজ করে তারপরে ফ্রম স্টুডেন্ট, তার মানে হচ্ছে আমরা পুরো স্টুডেন্ট টেবিল যেটা আছে ওইটাকে আমরা সিলেক্ট করে ফেললাম, ঠিক আছে। তারপর হচ্ছে প্যারামিটার কোয়েরি, ঠিক আছে, কোনো একটা শর্ত দিয়ে আমরা কোনো টেবিল থেকে যখন কোনো রেকর্ড খুঁজে বের করব, সেই ক্ষেত্রে প্যারামিটার কোয়েরিটি ইউজ করব। তারপরে ক্রস ট্যাব কোয়েরি, ঠিক আছে, কোনো একটা ডেটা আছে, ঠিক আছে, কোনো অনেকগুলো ডেটা আছে, তার মধ্যে থেকে আমরা ওই ডেটার মধ্যে কিছু সংখ্যক ডেটা আমরা টেবিলটা থেকে নিয়ে আসব, ঠিক আছে, একটা শর্ত প্রয়োগ করব যে এই এই যে ডেটাগুলো আমাদেরকে লাগবে, সেগুলোর ক্ষেত্রে আমরা ক্রস ট্যাব কোয়েরি ইউজ করতে পারি। এবং ওইটার সিনট্যাক্সটা তোমরা দেখো, সিলেক্ট, তারপর হচ্ছে রোল, তার মানে আমাদের রোল দরকার, নেম দরকার, জিপিএ দরকার, কোথা থেকে? ফ্রম স্টুডেন্ট, ঠিক আছে, তার মানে স্টুডেন্ট যে টেবিল ওইটা থেকে আমাদেরকে নির্দিষ্ট কিছু জিনিস লাগবে, সেটা হচ্ছে রোল, নেম আর জিপিএ, এই জিনিসগুলো আমাদের লাগবে, এই জন্য আমরা ক্রস ট্যাব কোয়েরিটা ইউজ করব। আর ওইটার যে সিনট্যাক্স ওইটা হচ্ছে এরকম। তারপর হচ্ছে অ্যাকশন কোয়েরি, এটা হচ্ছে টেবিলের ডেটা পরিবর্তন বা সরানোর জন্য আমরা অ্যাকশন কোয়েরিটা ইউজ করি। তারপর হচ্ছে মেক টেবিল কোয়েরি, ঠিক আছে, কোয়েরি করা ডেটাকে অন্য কোনো টেবিলে সংরক্ষণ করতে এটা আমরা ইউজ করি। তারপর হচ্ছে আপডেট কোয়েরি, কোন একটা ডেটা আমাদের ভুল হয়েছে, ঠিক আছে, এরকম ক্ষেত্রে আমরা ওই ডেটাকে আপডেট করে নিতে পারি, ঠিক আছে, তার জন্য আমরা আপডেট কোয়েরিটা ইউজ করি। ওইটার কমান্ডটা আমরা দেখো, আপডেট, ঠিক আছে, কোন জিনিসটা আমরা আপডেট করব? রেজাল্ট, ঠিক আছে, তার মানে রেজাল্ট এর আমরা একটা জিনিস আপডেট করব, ঠিক আছে। তারপর সেট জিপিএ 5, কোথায় আমরা জিপিএ 5 লিখবো? যার নাম হচ্ছে সজল, ঠিক আছে, ওই জায়গাটায় জিপিএ 5 আমরা লিখে দেব, ঠিক আছে। তো কমান্ডটা একটু দেখে নিবা, ঠিক আছে। তারপর হচ্ছে অ্যাপেন্ড, ঠিক আছে। আর কোন কোয়েরির কাজ কি এগুলো একটু মনে রাখতে হবে। অ্যাপেন্ড কোয়েরির কাজ হচ্ছে এক বা একাধিক রেকর্ড সংযোজন, ঠিক আছে। তো ওইটার কমান্ডটা তোমরা দেখো, অ্যাপেন্ড রেজাল্ট, তার মানে রেজাল্টের মধ্যে আমরা একটা রেকর্ড সংযোজন করব, তার মানে পুরো একটা সারি সংযোজন করব, ঠিক আছে। তো ওইটার ভ্যালুটা কি কি হবে এখানে দেখো, অ্যাপেন্ড রেজাল্ট, তার মানে রেজাল্টের মধ্যে আমরা এই যে ভ্যালুগুলো লিখবো, দেখো 1008 আশরাফ, তারপরে সায়েন্স, তারপর 5100, এই পুরোটা আমরা ওইখানে বসাবো, এই জন্য আমরা অ্যাপেন্ড কোয়েরি টা ইউজ করবো। তারপর ডিলিট কোয়েরি, ঠিক আছে, কোন একটা রেকর্ড যদি আমরা মুছে ফেলতে চাই সেজন্য আমাদেরকে ডিলিট কোয়েরিটা ইউজ করতে হবে। আর ওইটার সিনট্যাক্সটা তোমরা দেখো, ওইটার সিনট্যাক্সটা হচ্ছে ডিলিট রেজাল্ট ওয়্যার নেম কল্লোল, ঠিক আছে, এই জিনিসটা। তারপর হচ্ছে তোমাদের এসকিউএল কোয়েরি, যেটা নিয়ে আমাদের একটু বিস্তারিত আলোচনা আছে, ঠিক আছে। তো তারপর হচ্ছে ডেটা ডেফিনিশন ল্যাঙ্গুয়েজ, ডিবিএল। আচ্ছা, তো এখানে তোমরা দেখো, ক্রিয়েট টেবিলের জন্য আমাদের কমান্ডটা তোমরা দেখো, আমরা যদি কোনো একটা টেবিল আমরা পুরোটা ক্রিয়েট করতে চাই তাহলে আমাদের কমেন্ট দেখো, ক্রিয়েট টেবিল, তারপর টেবিলটার নামটা আমরা এখানে দিয়ে দেবো, যেমন এমপ্লয়িজ নামে আমরা একটা টেবিল ক্রিয়েট করব, ঠিক আছে। তারপরে এমপ্লয়ি আইডি নামে আমাদের একটা ফিল্ড থাকবে, ঠিক আছে, তার ডেটা টাইপটা হবে ইন্টিজার, ঠিক আছে, তার মানে তারপরে তার ডেটা টাইপটা থাকলো, তারপরে নেম নামে আরেকটা ফিল্ড হবে, ঠিক আছে, ওর যে ডেটা টাইপ সেটা হচ্ছে ভিআর সিএইচএআর, ঠিক আছে, এবং ওইখানকার লিমিট থাকবে যে ওইখানে আমরা 25টা পর্যন্ত ক্যারেক্টার লিখতে পারবো, ঠিক আছে। তারপরে অ্যাড্রেস নামে আরেকটা ফিল্ড থাকবে, ঠিক আছে, এবং ওটারও ওই যে ডেটা টাইপটা আমরা লিখে দিছি, তারপর কতটুকু পর্যন্ত আমরা লিখতে পারবো ওইটাও দিছি, ঠিক আছে। তারপরে দেখো ক্রিয়েট ইন্ডেক্স, ঠিক আছে, ইন্ডেক্স তৈরির জন্য। তারপর হচ্ছে অল্টার টেবিল, টেবিলকে পরিবর্তন করার জন্য। তারপর ড্রপ টেবিল, ঠিক আছে, টেবিল বা অন্য কোনো অবজেক্ট বাতিল করার জন্য ওইটা আমরা ইউজ করি, ঠিক আছে। তারপর হচ্ছে ডেটা ম্যানিপুলেশন ল্যাঙ্গুয়েজ, তথ্য পরিচালনা নিয়ন্ত্রণের জন্য যে ভাষা ব্যবহার করা হয় তাকে আমরা বলি ডেটা ম্যানিপুলেশন, ঠিক আছে, ম্যানিপুলেশন করার জন্য এটা ব্যবহার করা হয়। তো ম্যানিপুলেশন ল্যাঙ্গুয়েজের কমান্ড গুলো তোমরা দেখো, সিলেক্ট
স্টার্ট দিয়ে আমরা কোন একটা টেবিলের যদি নাম দেই তাহলে পুরো টেবিলটা আমাদের সিলেক্ট হয়ে যাবে, তখন আমরা সেই টেবিলটা থেকে যে কোনো কাজ করতে পারবো। তারপর হচ্ছে ইনসার্ট, টেবিলে আমরা যদি কোনো ডাটা ইনসার্ট করতে চাই তখন আমাদেরকে এই যে ইনসার্টটা ডিলিট তো মুছে ফেলার জন্য তোমাদের কাজ হবে কি, এই যে কোয়েরিটা আছে, ঠিক আছে, এইটা একটু দেখে নেওয়া। ঠিক আছে, এটা কিভাবে লিখতেছে এটা, আর আপডেট মানে তো আপডেট, এগুলো তোমরা বুঝে নিতে পারবা। তারপর ডেটা ম্যানিপুলেশন উপর ভিত্তি করে তিনটি উল্লেখযোগ্য ভাষা হলো এসকিউএল, তারপর কিউইএল, তারপর কিউবি। ঠিক আছে, এটা হচ্ছে কোয়েরি বাই এক্সাম্পল, তারপর হচ্ছে কোয়েরি ল্যাঙ্গুয়েজ, তারপর হচ্ছে স্ট্রাকচার কোয়েরি ল্যাঙ্গুয়েজ। আচ্ছা, কোয়েরি সম্পর্কে আরেকটা দেখো, তোমরা এসকিউএল কে অতি উচ্চ স্তরের ভাষা বলা হয়, একটু দেখে নিবা। তারপর এসকিউএল সংগঠনের তিনটে অংশ থাকে। এসকিউএল যে আমরা যে কোয়েরিটা লিখবো তার ক্ষেত্রে আমাদেরকে অবশ্যই তিনটে অংশ থাকতে হবে। তারপর প্রথমে আমাদেরকে সিলেক্ট করতে হবে টেবিল, তারপরে সেই টেবিলের ফর্মটা দিতে হবে, ঠিক আছে, তারপরে হোয়ার, এই তিনটা জিনিস থাকবে, সিলেক্ট ফ্রম হোয়ার। তো এটা কিভাবে কাজ করে তোমরা একটু দেখো। প্রথমে সিলেক্ট A1 A2 ডট ডট an পর্যন্ত সিলেক্ট করে নিছে, এবং এগুলার মধ্যে হচ্ছে R1 R2 Rn, এবং R1 R2 Rn এর মধ্যে আবার P। ঠিক আছে, এভাবে কিন্তু এসকিউএলটা কাজ করে। তো এসকিউএল এর সিলেক্টের যে সিনট্যাক্স ওইটা তোমরা দেখো, সিলেক্ট তারপরে কলাম নেম থাকবে এটাই, তারপরে ফ্রম, যেটা থাকবে ফ্রম মানে কোন টেবিল থেকে আমরা ইয়া করতেছি সেই টেবিলটার নাম এখানে থাকবে। তারপর হচ্ছে এসকিউএল এর ফর্ম সিনট্যাক্স, তারপর সিলেক্ট, তারপর হ্যাশ দিব, তারপর পুরো আমরা যেটা টেবিল, ঠিক আছে, ওই টেবিল নেমটা দিয়ে দিব। আচ্ছা, আচ্ছা, এইটা একটু আমরা দেখি। ডেটাবেজের একটি টেবিলে সকল ডেটা রিট্রিভ করা, ঠিক আছে। তো ডেটাবেজের একটি টেবিলে একটি ফিল্ডের ডেটা রিট্রিভ করার কমান্ডটা দেখো, সিলেক্ট, ঠিক আছে, সিলেক্ট নেম ফ্রম ইনফো। ঠিক আছে, তার মানে একটা ফিল্ড আমরা এখানে সংযুক্ত করব, মানে একটা ফিল্ড আমরা যেমন নেমটাকে আমরা সিলেক্ট করব, ঠিক আছে, এবং নেম কোথা থেকে, ইনফো নামে যে টেবিলটা আছে ওইটা থেকে। ঠিক আছে, ইনফো হচ্ছে এখানে তোমাদের টেবিল নেম। তারপরে দেখো ডেটাবেজে দুইটা ফিল্ডের মধ্যে রিট্রিভ করার ক্ষেত্রে সিলেক্ট নেম, ঠিক আছে, আর রোল। ঠিক আছে, নেম আর রোলটা আমরা সিলেক্ট করব কোথা থেকে, ইনফো নামের যে আমাদের টেবিল আছে সেইটা থেকে। ঠিক আছে, একটি টেবিল থেকে শর্ত সাপেক্ষে, মানে একটা টেবিলের যদি একটা একটা টেবিল থেকে আমরা শর্ত সাপেক্ষে কোনো ডাটা আর কি কোয়েরি করব। ঠিক আছে, তার ক্ষেত্রে তোমরা দেখো সিলেক্ট, তারপরে স্টার দিয়ে দিছি, পুরো টেবিলটা আমাদের সিলেক্ট হয়ে গেছে, তারপরে ফ্রম ইনফো টেবিল থেকে, তারপরে হোয়ার জিপিএ ইজ গ্রেটার দেন 4। ঠিক আছে, তো জিপিএ গ্রেটার দেন 4 আমাদের যে জিনিসটা সেই জিনিসটা তখন ওইখানে শো করবে। আচ্ছা, এই জিনিসগুলো একটু তোমরা দেখে নিও, যে জিনিসগুলো একটু আলোচনা করা দরকার সেগুলো আমি একটু দেখিয়ে দিচ্ছি। ঠিক আছে, এখানে কিন্তু এই যে প্র্যাকটিক্যালের যে জিনিসগুলো দেওয়া আছে এগুলো কিন্তু বিস্তারিত পড়াশোনা। ঠিক আছে, তো এগুলোর মধ্যে কোনো এমসিকিউ যদি থাকে ওগুলো আমি কিন্তু দাগাই রাখছি। আচ্ছা, এখানে তোমরা একটা দেখো, এসকিউএল আমরা যদি নতুন একটা টেবিল তৈরি করতে চাই সেক্ষেত্রে আমাদের ওই যে টেবিল তৈরির কমান্ডটা কেমন হবে দেখো। ঠিক আছে, প্রথমে আমরা ক্রিয়েট টেবিল, এটা কিন্তু সম্পূর্ণ এইভাবে আমাদেরকে লিখতে হবে, অর্থাৎ বড় হাতের অক্ষরে লিখতে হবে। তারপর টেবিলটার আমরা একটা নেম দিব। ঠিক আছে, টেবিলে আমরা যে নাম রাখবো সেই টেবিলটার নাম দিব। তারপর ফার্স্ট ব্র্যাকেট হবে, ফার্স্ট ব্র্যাকেট হওয়ার পর তোমরা দেখো প্রথম যে আমাদের কলাম হবে, ঠিক আছে, তো কলামের যে নাম ওইটা প্রথমে লিখবো, তারপর ওইটার ডেটা টাইপ, তারপরে ওইটার হচ্ছে সাইজটা। ঠিক আছে, এইভাবে আমরা যতগুলো কলাম নিব ততগুলো কলাম প্রথমে কলামটার নাম লিখতে হবে, তারপর ডেটা টাইপ, তারপর হচ্ছে সাইজ। ঠিক আছে, এখানে একটা উদাহরণ দিয়ে দেখিয়ে দেওয়া হয়েছে। তোমরা দেখো আমরা লেকচার নামে একটা টেবিল তৈরি করব, এই জন্য আমরা ক্রিয়েট টেবিল দিছি, তারপরে হচ্ছে লেকচার। তারপরে আমাদের টেবিলগুলোর মধ্যে যে ফিল্ড গুলো থাকবে ওগুলো হচ্ছে একটা হচ্ছে এমপ্লয়ি আইডি। ঠিক আছে, এমপ্লয়ি আইডিটা ইন্টিজার নাম্বারে হবে, এই জন্য আমরা ইন্টিজার দিয়ে দিছি, মানে ওইটা ডেটা টাইপ। তারপর হচ্ছে নেম নামে আরেকটা ফিল্ড থাকবে, ঠিক আছে, ওইটার ডেটা টাইপ, তারপর ওইটা কতটুকু সংখ্যার ভিতর আমরা লিখবো ওইটা। আচ্ছা, তারপর হচ্ছে কোয়েরি এক্সপ্রেশন।
আচ্ছা, যেসব ভ্যালুকে ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমে যথাযথভাবে সেই ভ্যালু হিসেবে বিবেচনা করে তাকে লিটারাল বলে। ঠিক আছে, লিটারের ক্ষেত্রে তোমরা একটা জিনিস মনে রাখবা, সেটা হচ্ছে এটাকে ডাবল কোটেশনের মধ্যে লিখতে হয়, আর যদি আমরা সেটা তারিখ হয় সেক্ষেত্রে আমাদের সামনে একটা হ্যাশ দিয়ে দিতে হবে। আর সংখ্যা যদি হয় এটা, তাতে আর কোনো সমস্যা নেই, সংখ্যাটা ওইভাবে আমরা লিখতে পারবো। আচ্ছা, তারপর অপারেটর গুলো আমরা একটু দেখি। অপারেটরের মধ্যে এরিথমেটিক যে অপারেটর গুলো আছে, যোগ বিয়োগ গুণ ভাগে যে আমরা কাজ করি, ঠিক আছে, এগুলো হচ্ছে এরিথমেটিক অপারেটর। ঠিক আছে, এগুলো তোমরা একটু দেখে নাও, যোগ বিয়োগ গুণ ভাগ, তারপর হচ্ছে মডুলাস, ঠিক আছে, তারপর হচ্ছে এক্সপোনেনশিয়াল, মানে কোনটা চিহ্ন কি কাজে ব্যবহার হয় এটা একটু দেখে নিবা। তারপর হচ্ছে কম্পারিজন। কম্পারিজন আমরা দুইটা সমান, কোনটা বড় কোনটা বড় ছোট, কিংবা বড় অথবা সমান, মানে এইরকম যে কম্পারিজন হয়, ঠিক আছে, তার ক্ষেত্রে আমাদের এই যে এই অপারেটর গুলো আমরা ইউজ করি, এগুলো একটু দেখে নিবা। তারপর হচ্ছে লজিক্যাল এন্ড অর নট, ঠিক আছে, লজিক্যাল যে অপারেশন আছে তার জন্য লজিক্যাল অপারেটর ইউজ করতে হয়, এগুলো একটু দেখে নিবা। তারপর লাইক অপারেটর হচ্ছে এই যে দেখো, এই চিহ্নগুলো একটু মনে রাখবা যে কোনটা কোন অপারেটর। ঠিক আছে, তো মিসেলেনিয়াস অপারেটর, এটা দেখো পেজ নাম্বার, এগুলো তো তোমরা একটু বুঝে নিতে পারবা, কারণ সবগুলো নামগুলোই দেয়া আছে, আর কোনটার কাজ কি এগুলা নামের মধ্যেই বোঝা যাচ্ছে যে কোনটার কাজটা কি। আচ্ছা, আমরা রিপোর্ট, রিপোর্ট ওয়াইজার দ্বারা রিপোর্ট তৈরি, রিপোর্টটা আমরা কি জন্য ইউজ করি সেটা আমি প্রথমে একটু বলি। রিপোর্ট হচ্ছে আমরা কোন একটা আমাদের বিশাল ডাটাবেজ আছে, ঠিক আছে, তো সেই ডাটাবেজ থেকে কিছু তথ্য আমরা নিব, কিছু তথ্য আমরা নিয়ে একটা রিপোর্ট তৈরি করব। ঠিক আছে, তার জন্য আমাদের এই রিপোর্ট ওয়াইজারটি ইউজ করতে হবে। আমরা পুরো ডেটাবেসটাকে তো আর নিতে পারি না, ডেটাবেজের কিছু সংখ্যক ডেটা আমরা নিব, এই কারণে আমরা ওইটাকে আমরা রিপোর্ট আকারে তৈরি করার জন্য আমাদেরকে রিপোর্ট ওয়াইজারটি ইউজ করতে হয়। আচ্ছা, তারপর হচ্ছে শর্টিং। ঠিক আছে, শর্টিং অর্থ হচ্ছে আমাদের ডেটাবেজে, শর্টিং অর্থ হচ্ছে সাজানো। ঠিক আছে, তো সাজানোটা দুই ভাবে হতে পারে, অ্যাসেন্ডিং আর ডিসেন্ডিং হতে পারে। তো অ্যাসেন্ডিং এর সাজানোর ক্রমটা তোমরা একটু দেখে নাও, আর ডিসেন্ডিং দেখো। ঠিক আছে, এটার মধ্যে আবার গুলাই ফেলো না। দেখো, অ্যাসেন্ডিং মানে হচ্ছে তোমাদের ছোট থেকে বড়র দিকে যাচ্ছে, ঠিক আছে, আর হচ্ছে ডিসেন্ডিং যেটা, সেটা হচ্ছে বড় থেকে ছোটর দিকে যাচ্ছে, মানে নিম্নক্রম। আর অ্যাসেন্ডিংটা হচ্ছে ঊর্ধ্বক্রম। ঠিক আছে, মানে ছোট থেকে ঊর্ধ্বক্রমের দিকে যাচ্ছে, মানে বড়র দিকে যাচ্ছে। ঠিক আছে, এই জিনিসটার ভিতর যাতে কনফিউশন না আসে। তারপর হচ্ছে ইন্ডেক্সিং। ঠিক আছে, ডেটাবেজের টেবিলের ডেটাকে ঊর্ধ্বক্রম বা নিম্নক্রম অনুসারে সাজানোকে, ঠিক আছে, ডেটার ইন্ডেক্সিং বলে। আচ্ছা, ইন্ডেক্স ফাইলের প্রকারভেদ। ইন্ডেক্স ফাইল হচ্ছে তিন প্রকারের: সিঙ্গেল ইন্ডেক্স ফাইল, তারপর হচ্ছে স্ট্রাকচারাল কম্পাউন্ড ইন্ডেক্স ফাইল, আর একটা হচ্ছে কম্পাউন্ড।